স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। এখনই সময় পরিবর্তনের। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সংস্করণ। সেই বিষয়গুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কোন কোন সেক্টর বা কোন কোন জায়গাতে পরিবর্তন আনলে ওভারঅল ক্রিকেটে উন্নতি করা সম্ভব হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম টপিকস, বেসিক স্কিল ডেভেলপমেন্ট। বেসিক স্কিল ডেভেলপমেন্ট বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক খেলোয়াড়ের ব্যাটিং, বলিং বা ফিল্ডিং আলাদা আলাদা ক্ষেত্রে স্পেসিফিক কিছু না কিছু দক্ষতা নিজেদের ভিতরে থেকে থাকে। মানসম্মত কোচ এবং পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে সেই দক্ষতাগুলোকে আরও বেশি শানিত করা সম্ভব। প্রত্যেকটা খেলোয়াড়ই বাই বর্ন কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে। সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে তার থেকে বেটার আউটপুট বের করে আনার যে প্রক্রিয়া, সেটা যদি মানসম্পন্ন কোচ দ্বারা সম্পন্ন করা যায় তাহলে অবশ্যই ক্রিকেটের উন্নতি সাধিত করা সম্ভব। দ্বিতীয় যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘরোয়া লিগের উন্নতি। আমাদের ঘরোয়া লিগগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখবো বিসিএল, ডিপিএল, এনসিএল বা বিপিএল এর মতো যে ঘরোয়া লিগগুলো হয়ে থাকে সেগুলো আপ টু দ্য মার্ক না। আমরা মুখে মুখে শুধু বলি যে আইপিএল এর পরেই আমাদের বিপিএল এর অবস্থান, কিন্তু আদতে তা কোনদিনই সম্ভব না। আমাদের খেলোয়াড়দের মাঠের কন্ডিশনের বিষয়ে বা খেলোয়াড়দের মানসম্পন্ন সুযোগ সুবিধা, প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার যে প্রক্রিয়া, সেটা যদি আমরা সম্পন্ন করতে পারি এই ঘরোয়া লিগের মাধ্যমে তাহলে তাদের মাইন্ডসেট কিন্তু ডেভেলপ করা সম্ভব। এবং আপনি যখন বিপিএল, ডিপিএল বা এনসিএল এর মতো জায়গায় প্রতিযোগিতামূলক এবং স্পোর্টিং উইকেট বলেন বা অন্যান্য উন্নত আধুনিক ক্রিকেট খেলা দেশগুলোর সেই ব্যবস্থাকে যদি আপনি নিজের ক্রিকেটে অ্যাপ্লাই করতে পারেন তাহলে মাস্ট ডেভেলপ করা সম্ভব হবে আমাদের এই জায়গাগুলোতে। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানসম্পন্ন পিচ প্রস্তুতি। বাংলাদেশ ক্রিকেটের সব থেকে একটা কনসার্নের জায়গা হচ্ছে এই পিচ। বাংলাদেশের হোম গ্রাউন্ড যে মিরপুর ক্রিকেট গ্রাউন্ড বলেন, সেই মিরপুর ক্রিকেট গ্রাউন্ডের পিচ সারা বিশ্বের ভিতরে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল পিচ, যেখানে কখন কোনটা বেশি সহায়ক হয়ে উঠবে সেটা আমরা স্বাগতিক দেশ হয়েও বুঝে ওঠা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না। তা আমাদের পিচ কন্ডিশন কেমন হওয়া দরকার? উভয় ধরনের বলারদের জন্য সহায়ক পিচ সেখানে তৈরি করা উচিত। আমাদের পিচ তো একটা মাঠে পিচ তো আর একটা থাকে না, তো সেখানে আপনার স্পিন পিচ, ফাস্ট বোলিং পিচ, যে আলাদা আলাদা ক্যাটাগরির যে পিচগুলো হয়ে থাকে সেই আলাদা আলাদা সেক্টরের প্রত্যেকটা ধরনের পিচ আমাদের এখানে থাকা উচিত এবং আমাদের খেলোয়াড়রা যেন প্রত্যেকটা পিচের অভিজ্ঞতা সেইখান থেকে অর্জন করে নিতে পারে, যেটা আমাদের ওভারঅল ক্রিকেটকে, আমাদের খেলাকে আরও বেশি উন্নত করবে বলে আমার মনে হয়। আর পিচ কন্ডিশন নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়। বাংলাদেশের পিচ পৃথিবীর সকল দেশ আমরা যেখানে যাই না কেন তাদের পিচের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে প্রচুর পরিমাণ ভোগান্তিতে পড়তে হয়, শুধুমাত্র এই কারণে যে আমরা একমাত্র এই বাজে পিচে খেলার অভিজ্ঞতার কারণে আমরা ওই পিচগুলোতে গিয়ে নিজেদের অ্যাডজাস্ট করে নিতে পারি না এবং আমাদের ন্যাচারাল খেলাটাও আমরা খেলতে পারি না, যার জন্য আমাদের ওই ভোগান্তিতে পড়তে হয় এবং দিন শেষে আমাদের পরাজয় বরণ করে নিতে হয়। তো আমাদের ওভারঅল খেলার যদি উন্নতি করতে হয় তাহলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস দ্যাট পিচ কন্ডিশন অবশ্যই ইন্টারন্যাশনাল মানের করতে হবে এবং এর উন্নতি ছাড়া আমাদের ক্রিকেটে উন্নতি করা অসম্ভব। চতুর্থ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিটনেস এবং মানসিক প্রশিক্ষণ। ফিটনেস খুবই ইম্পর্ট্যান্ট। আজকে 37-38 বছর বয়সী বিরাট কোহলির দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ তার যে ফিটনেস এবং তার যে রানিং বিটুইন অ্যাবিলিটি সেটা যে কোনো তরুণ ক্রিকেটারকে কষ্টে ফেলে দিতে পারে। তার মতো ফিটনেস সবাই অর্জন করতে পারবে না, তো তার মতো ফিটনেস অর্জন করতে না পারা গেলেও অলমোস্ট তার ধারে কাছে যাওয়ার মতো চেষ্টাটা যেন আমাদের খেলোয়াড়দের ভিতরে থেকে থাকে। সিঙ্গেলকে ডাবলে কনভার্ট করা এবং রেগুলার সিঙ্গেলের ওপরে থাকা, রান বের করে খেলা, এই যে অ্যাবিলিটিটা এটা শুধুমাত্র ফিটনেসের ওপর থেকেই বের হয়ে আসে। আর একটা বিষয় যেটা হচ্ছে মানসিক প্রশিক্ষণ। মানসিক প্রশিক্ষণ যদি আপনাকে বলতে হয় তাহলে অবশ্যই আপনার মেন্টাল অ্যাবিলিটিটাকে আরেকটু বেশি উন্নতি করা খুবই দরকার, কারণ আপনি সিচুয়েশন ওয়াইজ যখন খেলবেন তখন আপনার ফিজিক্যাল কন্ডিশনের থেকে মানসিক কন্ডিশনটা বেশি ম্যাটার করবে। গতকালকে লিটন দাসের কথাই বলা যাক, তাকে যখন অফ সাইডে বারবার বল দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে সে কিন্তু সেই ফাঁদে পা দিলই। কেন? তার মানসিক অস্থিতিশীলতার জন্য। এই মানসিক স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য মানসিক প্রশিক্ষণ খুবই ইম্পর্ট্যান্ট। মেডিটেশন তার খুব অন্যতম একটি উপায় হতে পারে এবং বাংলাদেশে অনেক খেলোয়াড় এটা আগেও করেছে, অনেক ভিডিওতে আমরা আগেও দেখেছি। তো শুধুমাত্র 2-1 করলে হবে না, প্রত্যেকটা খেলোয়াড়ের মানসিক স্থিতিশীল অবস্থা যেন খেলার মাঠে থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর এর মাধ্যমেই দরকার তাদের মানসিক উন্নতি। আর মানসিক উন্নতি, ক্রিকেটটা অনেকটাই মনস্তাত্ত্বিক খেলা। আপনি যতই
ফিজিক্যালি মাঠে খেলেন না কেন, তারপরেও আপনার মেন্টালি কুল থাকাটা মাঠে খুবই দরকার, যেটা আপনাকে একটা ভালো ইনিংস উপহার দিতে সহায়তা করবে এবং মাঠে চাপ মুক্ত থাকতে সহায়তা করবে। তো ফিটনেসের সাথে সাথে মানসিক প্রশিক্ষণটাও খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। পঞ্চম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনূর্ধ্ব-19 এবং এ দল বা এইচপি দল, আমাদের যে দলগুলো আছে সেই দলগুলোর দিকে বাড়তি নজর দেওয়া। আপনার মনে রাখতে হবে এই দলগুলোই কিন্তু আমাদের জাতীয় দলের পাইপলাইন। এইখান থেকেই কিন্তু আমাদের জাতীয় দলে ভালো ভালো প্রোডাক্ট উঠে আসবে। প্রোডাক্ট বলতে খেলোয়াড়দের কথাই বোঝানো হয়েছে। তো এই আপনি যদি অনূর্ধ্ব-19 দল বলেন, এইচপি দল বলেন বা বাংলাদেশ টাইগার যে স্কোয়াডগুলো আছে, সেখানে যদি আপনি মানসম্মত কোচ এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা তাদেরকে না করে দিতে পারেন, তাদের যদি পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা না করে দিতে পারেন, তাহলে সেখান থেকে ভালো খেলোয়াড় উঠে আসার চিন্তা করাও কিন্তু আমাদের ঠিক না। তো প্রথমেই উচিত আমাদের সেই জায়গাগুলোর দিকে নজর দেওয়া, সেখানে যাতে মানসম্মত সুযোগ সুবিধাটা সেই খেলোয়াড়গুলো পায় সেটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং এই বিষয়গুলোর দিকে যখন নিশ্চিত করবেন, তখন তারাও আন্ডার-19 বা এইচপি দল কিংবা আপনার বাংলাদেশ টাইগার যে দলগুলো আছে সেখানে যে খেলোয়াড়গুলো থাকবেন, তারা বাংলাদেশের যে ছায়া দল বলা হচ্ছে, শুধুমাত্র ছায়া দল যেন নামে না থাকে, ছায়া দল যেন কাজেও থাকে এবং তাদের সকল কার্যক্রম গতিবিধি যেন বিসিবির আন্ডারে থেকে তারা পরিচালনা করতে পারে, সে বিষয়গুলোর দিকে অবশ্যই নজরদারি দেওয়া প্রয়োজন। ষষ্ঠ বিষয়, বিকল্প নেতৃত্ব গড়ে তোলা। আজকে আমরা নেতৃত্বের অভাবে ভুগি। আজ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে টেস্ট, টি-20 এবং ওয়ানডে 3 ফরম্যাটের ক্যাপ্টেনের দায়িত্ব সামলাতে হচ্ছে। আমাদের শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাব। তো মাঠের ভিতরে 11 জনকে পরিচালনা করার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু সবার ভিতরে থাকে না। আর এই ক্যাপেবল অবস্থা তৈরি করা এবং তাদের, এটা অনেক সময় হয় বাইবর্ন লিডার হয়, আবার অনেকেই কিন্তু মাঠের কার্যক্রম গতিবিধি এবং পর্যালোচনা অনেক কিছুর উপর ডিপেন্ড করে সে অনেক সিদ্ধান্ত নিতে থাকে এবং সেই সিদ্ধান্তগুলোকে যখন কার্যকর হয় তখনই কিন্তু সে একটা প্রপার ক্যাপ্টেনে পর্যবেসিত হয়। আপনি যখন দলের জন্য একটা প্রপার ক্যাপ্টেন খুঁজে পাবেন না, তখন কিন্তু সেই দলকে নেতৃত্ব দেওয়া খুবই অসম্ভব হয়ে যায়। একটা প্রবাদ আছে যে আমি সেই ভেড়ার দলকে ভয় পাই যে ভেড়ার দলের নেতৃত্ব দেয় একটা সিংহ, আর আমি সেই সিংহের দলকে ভয় পাই না যে সিংহের দলকে নেতৃত্ব দেয় একটা ভেড়া। সুতরাং আপনি বুঝতে পারছেন যে অধিনায়কত্ব, নেতৃত্ব, ক্যাপ্টেন্সি কতটা ইম্পর্টেন্ট মাঠের খেলায়। ক্রিকেটে ক্যাপ্টেন্সির অভাবনীয় যে ভূমিকা মাঠে আমরা দেখে থাকি, সেই ভূমিকা যেন পালন করার মতো একাধিক মস্তিষ্ক ক্রিকেট মাঠে থাকে, সেই বিষয়টার দিকে আমাদের নজর দিতে হবে। তো সুতরাং যোগ্য নেতৃত্ব গড়ে তোলাটা খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিক মানে ক্রিকেটে উন্নতি করার জন্য। সপ্তম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল কোচিং। আচ্ছা, টেকনিক্যাল কোচিং বলতে কোনটা বোঝানো হচ্ছে? টেকনিক্যাল কোচিং বলতে বোঝানো হচ্ছে আপনার ক্রিকেট মাঠের বাইরে যে টেকনিক্যালি বিষয়গুলো আপনি হ্যান্ডেল করবেন সেটা। আচ্ছা, বিপক্ষ দলের যে খেলোয়াড়গুলো আছে সেই খেলোয়াড়গুলোকে নিয়ে যদি আপনি পর্যালোচনা না করে যান, সেই খেলোয়াড়গুলোকে নিয়ে যদি আপনি অ্যানালিসিস না করে মাঠে নামেন, তাহলে কিন্তু মাঠের খেলায় আপনি ধরা খেতে বাধ্য। গতদিন আপনি মমিনুল হকের আউটটার কথা চিন্তা করেন, সে যখন লেগ সাইডে একের পর এক সুইপ শট খেলছে, মিডল স্টাম্প বা লেগ স্টাম্প করিডোরের বলগুলো, তখন সেখানে লেগ স্লিপে কোনো ফিল্ডিং ছিল না। তারা যখন লাঞ্চে গেল, লাঞ্চের থেকে আসার পরে কিংবা পরবর্তী ইনিংসে, দ্বিতীয় ইনিংসে ঠিক একই জায়গায় লেগ স্লিপে ফিল্ডিং রেখে লেগ স্টাম্প বা মিডল স্টাম্প করিডোরে যখন বল করলেন, তখন সেই ফাঁদে পা দিল মমিনুল হক। তো এই যে টেকনিক্যালি তারা গেমটা খেললো, এই যে ব্রেন দিয়ে তারা গেমটা খেললো, ছোট ছোট যে দুর্বলতার জায়গাগুলো ফাইন্ড আউট করতে পারলো, সেই ফাইন্ড আউটের জায়গা থেকেই কিন্তু তারা দিন শেষে সফলতাটা পেল। তো আপনি যখন একটা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে যাচ্ছেন, তখন তার স্ট্রং জোন, তার উইক জোন, এই জ্ঞানগুলো যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু মাঠের খেলায় গিয়ে আপনি জোগা খিচুড়ি পাকাতে বাধ্য। তো টেকনিক্যালি কোচিং বলতে আপনার খেলাকে অ্যানালাইসিস করে আপনার সিঙ্গেল বের করার অ্যাবিলিটি, আপনি যখন বাউন্ডারি পাবেন না তখন আপনাকে ম্যাচ ক্যারি করার অ্যাবিলিটি এবং মাথা ঠান্ডা রেখে ক্রিজে স্ট্যাবলিশড হওয়ার যে অ্যাবিলিটি, আপনি কোন জোনের বলগুলোতে আউট হচ্ছেন, যে উইক জোন বা স্ট্রং জোনকে ফাইন্ড আউট করা, সেই স্ট্রং জোনটাকে আরও বেশি স্ট্রং এবং উইক জোনটাকে যাতে উইক না থাকে সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া। এই টেকনিক্যালি ব্যাপারগুলোর দিকে যে অ্যানালিসিস্টরা আপনাকে সাহায্য করবেন, সেই টেকনিক্যালি কোচিংয়ের কিন্তু এই বর্তমানের আধুনিক ক্রিকেটে খুবই প্রয়োজন। আর এই টেকনিক্যালি জায়গাটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের উন্নতি করা অসম্ভব। লাস্ট অফ দ্য লিস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা। আচ্ছা, বেশি বেশি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করার প্রয়োজনীয়তাটা হচ্ছে যখন আপনি শুধুমাত্র ঘরোয়া ক্রিকেট বা নিজের দেশের মাটিতে খেলবেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র ওই দেশের ক্রিকেটের ভিতরে সীমাবদ্ধ থাকবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের যে ক্রিকেট, সেটার থেকে কিন্তু আপনি বাইরে থাকবেন। আন্তর্জাতিক ক্রিকেটটা সম্পূর্ণ ডিফারেন্ট ধাঁচের হয়ে থাকে, ডিফারেন্ট স্বাদের হয়ে থাকে। স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেখানে আপনার বারংবার পরিশ্রম করতে হবে এবং ডে বাই ডে আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হবে। মাঠের খেলায় ঘাম ঝরাতে হবে, টেকনিক্যালি ইমপ্রুভ করতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে। যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো যখন আপনি আয়ত্ত করতে পারবেন বা আন্তর্জাতিক
পর্যায়ে গিয়ে যখন আপনি নিজেদের প্রমাণ করতে পারবেন, তখনই আমাদের ক্রিকেটটাকে উন্নতি করা সম্ভব। আমরা তো আসলে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট তো আর ন্যাশনাল পর্যায়ে নেই, অলমোস্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্রিকেট খেলছে এই 20-25 বছরের মতো। তো আমাদের এই 20-25 বছরের যে অর্জন, সেই অর্জনগুলোকে আরও বেশি যাতে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি এবং আমাদের পিছনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোকে যাতে সফলতায় পরিবর্তন করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে গেলে বেশি বেশি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করার বিকল্প কোনো কিছুই নেই। বেশি বেশি যত আন্তর্জাতিক সিরিজ আপনি আয়োজন করতে পারবেন, তত বেশি বাংলাদেশ ক্রিকেটকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। তো আমার যে বিষয়গুলো মনে হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে উন্নতি করলে বাংলাদেশ ক্রিকেটের অল ওভার উন্নতি করা সম্ভব, আমি সেই বিষয়গুলো বললাম। যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।